ঘন বর্ষার রাতে ভারতের আসামের একটি ছোট সীমান্ত শহর করিমগঞ্জ। চারিদিকে আধার, কেবল একসাথে জ্বলে ওঠা হাজারো ট্রাকের লাইট আর কাঁচ ভাঙার শব্দ। শহরের এক প্রবীণ ব্যবসায়ী ত্রিদীপ সরকার রেডিওর শব্দ বাড়িয়ে দেন। তার কণ্ঠ কাঁপে, চোখ ভিজে ওঠে। রেডিওতে ভেসে আসে সংবাদ, বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত রাখার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত 10,000 ব্যবসায়ী, মূলত উত্তর পূর্ব ভারতের। ত্রিদীপ চুপচাপ বলেন, ওরা যে বন্ধ করছে তাতে শেখ হাসিনা না, আমরা মরছি। এ দৃশ্য কেবল একটি শহরের নয়, এটি আজকের ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আঁকা এক বিস্ফোরক রেখা। মোদী সরকারের বাংলাদেশ বিরোধী নীতি এখন ভারতেরই বুক চিরে রক্তক্ষরণ ঘটাচ্ছে। কিন্তু শুধু ব্যবসা বা অর্থনীতি নয়, এখানকার জনমানুষেও জন্ম নিচ্ছে এক গভীর ক্ষোভ। যদি দিল্লি আমাদের গলা চাপে, আমরা ঢাকার দিকে তাকাবো না কেন? এই কথাটা এখন দোকানদার থেকে চালক, সাংবাদিক থেকে ছাত্র সবাই বলছে। তারা বুঝে গেছে দিল্লির শত্রু নীতি শেষতক শত্রু বানিয়ে ফেলছে নিজেদের জনগণকেই। চায়ের দোকানে, রেল স্টেশনের বেঞ্চে, সীমান্ত বাজারের হকারদের মুখে এখন ঘুরে ফিরে আসে একটাই বাক্য, বাংলাদেশ তো শুধু প্রতিবেশী না, আমাদের জীবনরেখা। 2014 থেকে শুরু ভারতের ক্ষমতায় আসে হিন্দুত্ববাদী মোদী সরকার। একে একে গড়া হয় দক্ষিণপন্থী নতুন ভারতের খাঁচা। তাদের চোখে বাংলাদেশ একটি ধর্মীয় হুমকি, একটি রাজনৈতিক প্রতিপক্ষ, একটি মুসলিম অধ্যুষিত ঝুঁকিপূর্ণ প্রতিবেশী। সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে গিয়ে চালু হয় আর্ম টুইস্টিং কৌশল। চিকিৎসা ভিসা বন্ধ, হঠাৎ রপ্তানি নিষেধাজ্ঞা, বাণিজ্যিক পণ্য আটকে দেয়া, আর সবশেষে সীমান্ত বাণিজ্যের প্রধান রুটগুলো বন্ধ করে দেওয়া। ভারত সরকার বলছে, আমরা বাণিজ্য ঢাকায় নয়, কলকাতা আর মুম্বাই দিয়ে করব। কিন্তু উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ী বলছেন, আমরা তো গুজরাট থেকে আসিনি, আমাদের জন্য বাংলাদেশি লাইফলাইন। এখানে রয়েছে আরেকটি গভীর জিওপলিটিক্যাল ভুল। দিল্লি ধরে নিয়েছে এক কেন্দ্রিক অর্থনৈতিক চাপেই বাংলাদেশ মাথা নত করবে, কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তবতা তা নয়। বাংলাদেশ এখন এক মধ্যম আয়ের, উচ্চ প্রবৃদ্ধির রাষ্ট্র, যার রয়েছে বিকল্প জোট, বিকল্প বাজার ও বিকল্প স্বপ্ন। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন সংযোগ কেন্দ্র। সেখান থেকে নেপাল, ভুটান, এমনকি ভারতের নিজস্ব উত্তর পূর্ব রাজ্যগুলো পর্যন্ত সংযোগ সম্ভব। অথচ এই সম্ভাবনাকেও নষ্ট করছে দিল্লির সংকীর্ণ জাতীয়তাবাদ। ডেকান ক্রনিকল, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সবখানেই এখন এক সুর। মোদী সরকারের নতুন বাংলাদেশ নীতি হচ্ছে আত্মঘাতী, কারণ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়ের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। দুই দেশের মধ্যে 13টি স্থলবন্দর এবং 4টি জলপথ, সবই উত্তর পূর্ব ভারতে। সেখান দিয়ে বছরে প্রায় $2 বিলিয়ন পণ্য আদান প্রদান হয়। ফল, প্রসেসড ফুড, প্লাস্টিক সামগ্রী, কাঠের ফার্নিচার সবই আটকে আছে এখন বন্দরের কাঁটাতারে। আসামের 3,500 ব্যবসায়ীর ইম্পোর্ট এক্সপোর্ট কোড বাতিলের মুখে। 10,000-এর বেশি মানুষ সরকারি ও পরোক্ষভাবে চাকরি হারাতে চলেছে। ত্রিপুরার সীমান্তে আজও হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, ইঞ্জিন নিঃশব্দ, অথচ গরম ধোঁয়া ওঠে কেবল চোখ থেকে। অনেকেই বলছেন, এটি কেবল ব্যবসার ধ্বংস নয়, একটি সাংস্কৃতিক সম্পর্ক ভেঙে পড়ছে। কারণ বাংলাদেশের সঙ্গে সীমান্ত রাজ্যগুলোর সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহাসিক। বহু পরিবার দুই দেশের দুই পাশে, আজ সেই সম্পর্কও বিচ্ছিন্ন। বাংলাদেশের উপর এই চাপ প্রয়োগের পেছনে এক ধরনের ভুল আত্মবিশ্বাস কাজ করছিল মোদী প্রশাসনের মধ্যে। ভাবা হয়েছিল চাপ বাড়ালে নতুন বাংলাদেশের নেতা প্রফেসর ইউনূসের সরকারকে দমন করা যাবে, কিন্তু বাস্তব হল সম্পূর্ণ বিপরীত। প্রফেসর ইউনূসের নেতৃত্বে ঢাকা এখন চীন, তুরস্ক, মালয়েশিয়া, এমনকি পাকিস্তানের সঙ্গে জোট তৈরি করছে। বাণিজ্য ঘুরে গেছে অন্যদিকে। ভারতকে পাশ কাটিয়ে চীন বাংলাদেশ ইকোনমিক করিডর চালু হয়েছে, যার ফলাফল ভারতীয় গোয়েন্দা দপ্তরগুলোতে উদ্বেগের ঝড় তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে শত্রু ভাবা নয়, বরং বন্ধু হিসেবে রাখা ভারতেরই স্বার্থে। ক্রাইস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ডক্টর শিয়া উপাধ্যায় লিখেছেন, কেবল চাপ সৃষ্টি করে নয়, বরং সংলাপ ও পরস্পরের স্বার্থকে সম্মান জানিয়ে সম্পর্ক এগোতে হবে। না হলে বাংলাদেশ ভারতের হাত ফসকে যাবে আর উত্তর পূর্ব ভারতের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে দিল্লির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব না পাশে রাখব? অর্থনীতি ও কূটনীতির যে সেতু ভারত গড়তে পারত, তা এখন ভেঙে পড়ছে প্রতিদিন। দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়ছে, আর সেই ফাঁকে চীন এগিয়ে যাচ্ছে তীব্র গতিতে। বুধবার গভীর রাতে করিমগঞ্জ সীমান্তে এক ট্রাক চালক নিজেকে চিরতরে শেষ করে দিয়েছেন। তার নাম ছিল সলিমুদ্দিন। গত 21 দিন ধরে তার ট্রাক আটকে ছিল, পচে গিয়েছিল সবজি, ঘরে টাকা নেই, শিশুরা অভুক্ত। আরো বহু ব্যবসায়ীর বক্তব্যের সারাংশ, বাংলাদেশ বন্ধ মানে আমাদের জীবন বন্ধ। মোদিজিকে বলো আমরা হার মেনেছি। এই ঘটনা ঝাঁকুনি দিয়েছে আসামের ভিতর। প্রথমবারের মতো সেখানে মোদি বিরোধী স্লোগানে উচ্চারিত হয়েছে এক লাইন, বাংলাদেশ আমাদের শত্রু নয়, শত্রু তারা যারা বাণিজ্য বন্ধ করে দেয়। এখানে প্রতিদিন সীমান্ত
শহরগুলোর চায়ের দোকানে, পরিবহনের জংশনে, ছোটখাটো বাজারে আলোচনা, আমরা ঢাকার দিকে তাকাই না তো কই যাব? সেই প্রশ্নের উত্তর দিল্লির কাছে নেই, কিন্তু করিমগঞ্জের মানুষ সেটা খুঁজে নিচ্ছে নিজে নিজেই। এমনকি স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা এখন বাংলাদেশ বান্ধব নীতি নিয়ে প্রচারণা চালাচ্ছে। এক প্রার্থীর ভাষ্য, যদি বাংলাদেশ বন্ধ থাকে আমরা বন্ধ থাকি, দিল্লির কেউ আমাদের দিকে ফিরে তাকায় না। ভারতের বর্তমান বাংলাদেশ নীতি আজ দ্বিমুখী আগুন। বাইরে চাপ সৃষ্টি করে শেখ হাসিনার পতনের পর যারা আসবে তাদের মাথা নত করাতে চায় দিল্লি, আর ভেতরে নিজেদের রাজ্য, নিজেদের ব্যবসায়ী, নিজেদের অর্থনীতিকেই ধ্বংস করছে। একদিকে চীনের জাল গুটিয়ে আসছে বঙ্গোপসাগরে, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের জনগণ হারাচ্ছে বিশ্বাস। রাজনৈতিক থ্রিলার এখন স্রেফ উপন্যাসের নয়, বাস্তব জিওপলিটিক্সে ঢুকে পড়েছে। ভারত এখন এক বহুমুখী সংকটে, বহির্বিশ্বে প্রভাব হারাচ্ছে, ভেতরে জন্ম নিচ্ছে বিদ্রোহ। আর তখনই নয়াদিল্লির এক বেসরকারি গোয়েন্দা রিপোর্টে লেখা হয় মাত্র এক লাইন, মোদির বাংলাদেশ নীতি শেষতক ভারতেই এক নতুন বিদ্রোহের বীজ বপন করছে। পর্দা নামেনি, উঠেছে মাত্র। এই লড়াই এখন শুধু সীমান্তের নয়, ভবিষ্যতের দখল নিয়েই ভারত নিজের ভেতরেই বিভক্ত হয়ে পড়ছে। এখন প্রশ্ন একটাই, কে জিতবে, দিল্লি না করিমগঞ্জ? আর এই প্রশ্নের উত্তর আগামী নির্বাচনে নয়, পাওয়া যাবে রাস্তায়, সীমান্তে আর প্রতিটি ক্ষুব্ধ পণ্যবাহী ট্রাকের সাইরেনের মাঝে।